পাইতে সময় লাগবে আমাদের, ঠিক আছে? তার মানে আমাদের এইগুলা কিন্তু কমন সমস্যা সারা দেশে, সারা বিশ্বে, ইভেন আমেরিকা টেমেরিকা থেকে শুরু করে সব উন্নয়নশীল, বিশেষ করে উন্নয়নশীল দেশে এগুলা বেশি ফেস করে। আচ্ছা, এই ডাটাটা আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে এটা আমরা দাগায় রাখলাম এই ডাটা, ঠিক আছে? যে আমরা বর্তমান সময়ের যে 2024-25 অর্থ বছরে যে প্রথমার্ধে জিডিপি প্রবৃদ্ধি, এখন তো প্রথমার্ধ নেই, এখন তো শেষই, মানে হ্যাঁ, না প্রথমার্ধে, শেষ। হ্যাঁ আচ্ছা না, এটা প্রথমার্ধে, সরি, জুলাই 24 থেকে জুন 2025 পর্যন্ত, কিন্তু তার মানে এটা প্রথমার্ধে বলা যায়, কারণ ডিসেম্বর মাস না এটা। আচ্ছা, তাহলে প্রথমার্ধে এত বছর বাইরে বলবে, যা গত কয়েক বছরের তুলনায় অনেক কম, কম হলে কম, বেশি হলে বেশি, ঠিক আছে? যেহেতু অর্থনৈতিক পরিস্থিতি মন্দ, তাহলে কমই হবে। আচ্ছা, 2024 সালে মে মাস পর্যন্ত মূল্যস্ফীতির পরিমাণ ছিল 9.81%, যা সাধারণত মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সরকারি হিসেবে কত? 27 বিলিয়ন। এটা কিন্তু এখন 27 বিলিয়ন না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? 20 বিলিয়নের কাছাকাছি, বা বর্তমান সময়ে যে ডেটাটা দিব। বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভে রয়েছে 0। বলো। বললাম যে এক্সাক্ট ভ্যালু তো সবসময় মনে থাকবে না, আশেপাশে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম স্পেসিফিক ভুল লেখার চেয়ে অ্যাপ্রক্সিমেট 20 বিলিয়ন আমরা যদি দেই, যদি মানে আমি জানি যে 20.5 বিলিয়ন ইউএসডি আছে বা 5.3 আছে, এটা যদি আমার এক্সাক্ট মনে থাকে, গুড। আর রিজার্ভ তো নিয়মিত কম বাড়ে, নিয়মিত প্রতিদিনই কমতেছে বা প্রতিদিনই বাড়তেছে, ঠিক আছে? কারণ রেমিটেন্স প্রতিদিনই আসতেছে, বা বৈদেশিক মুদ্রা প্রতিদিন আমাদের দেশে আসতেছে, আবার বিভিন্ন ধরনের খরচ করতে হচ্ছে, এলসি দিতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, হ্যাঁ, লেটার অফ ক্রেডিট দিতে হচ্ছে। অতএব এটা আমরা অ্যাপ্রক্সিমেট দিব, বিশেষ করে রিটার্ন লেখার সময়। হ্যাঁ, আইএমএফ এর অনুযায়ী আমাদের কত, এটা এক্সপার্ট সেটা দিব আর কি। আইএমএফ এর মধ্যে আমাদের যে রিজার্ভ থাকবে তা হচ্ছে $5 বিলিয়ন, হ্যাঁ, কম বলতে হবে, ব্যয়যোগ্য, যা দিয়ে 3 মাসের ব্যয়। আমরা কিন্তু 3 মাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তখন যদি আমাদের যদি 20 বিলিয়ন জায়গায় 40 বিলিয়ন হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? যা দিয়ে 6 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। হ্যাঁ, আবার যদি 10 বিলিয়ন হয়ে যায়, তাহলে কি? যা দিয়ে 1.5 মাসের, এরকম কিছু বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অর্থনৈতিক পুনরুদ্ধার। অন্তর্বর্তী সরকারের জন্য অর্থনৈতিক পুনরুদ্ধার এখন প্রধান অগ্রাধিকার। বর্তমান সময়ের জন্য যে মেইন প্রায়োরিটিস ইজ অফ আওয়ার ইন্টারিম গভর্নমেন্ট ইজ কি? রিফর্ম অফ আওয়ার ইকোনমিক, অর্থনৈতিক পুনরুদ্ধার। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর একটা কি জানো, বাংলা যখন পড়বা সাথে সাথে ইংলিশটাও ট্রান্সলেশন করার চিন্তা করবা, এবং ইংলিশ যখন পড়বা তখন বাংলা ট্রান্সলেশন করার চিন্তা করবা। এতে মাল্টি ডিরেকশনাল লয়্যালটি উইল গেট বেনিফিট। 1 নাম্বার বেনিফিট হলো কি? তুমি বাংলাটা পড়ে ফেললা, তো বাংলা আসলে তো পারলাই, তো থিম যদি মনে থাকে সেটাকে তুমি ইংলিশ ট্রান্সলেশন করলা। দুইটা দেখো, বাংলা ফোকাস লেখা লিখতে পারলা, আবার ইংলিশ ফোকাস লেখা তোমার হয়ে গেল। একই সাথে তোমাদের কি হয়ে গেল, যে ট্রান্সলেশন কিভাবে করা যায় বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, দ্যাটস মিন 4টা ডিরেকশনে একই জিনিস তুমি কিন্তু 4 ভাবে ইউজ করতে পারতেছো, ঠিক আছে? আর যেগুলা সাধারণ সবই আছে, মানে এটা পড়া শুধু ওই যে, আমরা যদি এখানে যে একটা বাংলা ফোকাস পড়তেছি শুধু, ইট ইজ নট অনলি পারপাস ফর দিস স্টাডি, ডেফিনেটলি ইট ইজ নট। এনিথিং আমরা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন যেটি আসে সেটা লিখতে পারবো। আচ্ছা, অর্থনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, আর এই বানানগুলা, ঠিক আছে? যদি বানানের সমস্যা থাকে, যেমন আমার বানানের সমস্যা আগে ছিল, আমি বানান লিখতাম বা এখনো লিখি, হ্যাঁ, তো লেখার একটা প্র্যাকটিস মাথায় থাকতে হবে। যেগুলো কঠিন বানান, অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, অগ্রাধিকার, বানান কি ঠিক আছে কিনা, বানান লেখা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিনিয়োগ আকর্ষণ, ব্যাংকিং খাত, হ্যাঁ, বিনিয়োগ আকর্ষণ করতে হবে, ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? ব্যাংকিং খাতকে সুশাসন ও স্বচ্ছতায় আওতায় আনতে সংস্কারের প্রয়োজনীয় অপরিহার্য। পাশাপাশি বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর জন্য রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে হবে। অর্থনীতি পুনরুদ্ধার অন্তর্বর্তী সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত, এবং এগুলো আর কি, যাই হোক, এখানে কি কি দিবে বলছে, এগুলা আমাদের 50,000 কোটি টাকা তার ব্যক্তিগত লেখকের ব্যক্তিগত মতামত, ঠিক আছে? প্রণোদনা দিতে হবে, 4% সুদে ঋণ প্রদান করতে হবে, ঠিক আছে? এগুলো আমরা অনেকে বুঝবো না, আমাদের লেখার খাতিরে এগুলো কি দিব, আমরা ডেটাগুলো দিয়ে যদি পছন্দ হয়।
আচ্ছা, বিনিয়োগ আকর্ষণ করার জন্য কি করতে হবে? শিক্ষার্থী আন্দোলনের সময় সংগঠিত সহিংসতা দেশে বিনিয়োগে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কারণ একটা দেশে যখন যদি আহ, আন্দোলন হয়, জ্বালাও পোড়া হয়, তখন কি হয়? বিদেশিরা ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে যায় এবং এই দেশে বিনিয়োগ করতে চায় না। চাই, ঠিক আছে। অর্থনৈতিক নীতিমালা পুনঃ মূল্যায়ন করতে হবে। অর্থনৈতিক নীতিমালা যে আছে সেগুলা পুনঃমূল্যায়ন, রিঅ্যাসেসমেন্ট করতে হবে। তারপরে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি উদ্যোগ নিতে হবে। কিভাবে করে নিতে হবে? ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। প্রথম 5 বছর কর অবকাশ সহ বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা যেতে পারে। বিনিয়োগ আকর্ষণের জন্য দক্ষ জনশক্তি নিশ্চিত করতে হবে। শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। তারপর এইটা পড়েই আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি। ব্যাংকিং খাতে সংস্কার অর্থনীতি পুনরুদ্ধার একটি অপরিহার্য। আসলে একটা দেশের চালিকা শক্তি হলো ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম যদি না থাকে তাহলে সেই দেশের অর্থনীতি ভেঙে পড়বে। এবং একটা দেশের অর্থনীতি যদি খারাপ থাকে তাহলে এমনিতেই বোঝা যায় যে শুরুতেই আমরা অনুমান করতে পারি যে এই দেশের ব্যাংকিং ব্যবস্থা ভালো না। ব্যাংকিং খাতে সংস্কার অর্থনীতি পুনরুদ্ধার একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য শর্ত। খেলাপি ঋণ কমাতে একটি কঠোর আইনি কাঠামো প্রয়োগ করতে হবে। খেলাপি ঋণ কি বুঝো? না ভাইয়া। আচ্ছা, খেলাপি ঋণটা হলো যে যখন তুমি আমাদের মানে গ্রাহকরা ঋণ নিবে ব্যাংক থেকে, সেই ঋণটা যদি তারা সময় মতো পরিশোধ না করে, পরিশোধ না করে। একবার পরিশোধ করবে এরকম না। খেলাপি ঋণের বিভিন্ন ধরনের কি ধরন আছে। আচ্ছা। 1 মাস পরে যেটা আমার ঋণ দেওয়ার কথা, পরিশোধ করার কথা, কিন্তু 1 মাস পরে সে পরিশোধ করে নাই, তাহলে তার একটা ঋণ খেলাপি করলো। এটা বলা হয় ডিফল্ট লোন, ঠিক আছে। তো 2 মাস পরে সে দিল, তখন সেটা পরিশোধ করবে। এরকম আছে যে কেউ দেরিতে ঋণ পরিশোধ করলো, এটা ওটা খেলাপি ঋণ। কেউ আরেকটু দেরিতে করলো, কেউ দেয়ই না, ঠিক আছে। সকলেই কি ডিফল্ট লোন। তো ডিফল্ট লোনের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে। আচ্ছা, তার মানে খেলাপি ঋণ কমাতে একটি কঠোর আইনি কাঠামো প্রণয়ন করতে হবে, যেখানে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। দ্বিতীয়ত, ব্যাংকগুলোতে মূলধন ভিত্তি ব্যাংকগুলির মূলধন ভিত্তি শক্তিশালী করতে সরকারি তহবিল থেকে পুনরুদ্ধার মূলধনায়নের ব্যবস্থা করতে হবে। সুদের হার মূলধন করতে হবে। সুদের হার যুক্তিযুক্ত পর্যায়ে নামিয়ে আনতে হবে, যাতে ব্যবসায়িক ঋণ গ্রহণ ও বিনিয়োগ উৎসাহিত হয়। একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করার অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সরকারের ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আচ্ছা, এগুলো দরকার নেই, কেবল কমিশন গঠন করলে এগুলো দরকার নাই। হ্যাঁ, পরেরটা থেকে তুমি পড়ো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ। উদাহরণস্বরূপ উদাহরণকে পড়বো। হ্যাঁ, মানে তুমি তোমার মতো করে পড়ো। আচ্ছা, আইটি ও আইটিইএস খাতের রপ্তানিকারকদের আইটিইএসটা কি একটা বৈদেশিক মুদ্রার সংস্থা নাকি? আইটি খাতের রপ্তানিকারকদের জন্য 5% নগদ সহায়তা বাড়িয়ে 10% করা যেতে পারে। এছাড়া রেমিটেন্স প্রবাহ বাড়াতে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে 2% প্রণোদনা অব্যাহত রাখতে হবে। আচ্ছা, এটা আমাদের কালকে আমরা পড়েছি। কালকে কি ছিল তুমি? হ্যাঁ, তাহলে আমরা কালকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ভিতরে রেমিটেন্সের ক্ষেত্রে অলরেডি 2.5% আছে, ঠিক আছে। 2.5% ইনসেন্টিভ দিয়েছে। আর তারপরে বলো, তার মানে এই ডেটাটা আমাদের চেঞ্জ করতে হবে। এই ডেটাটা প্রস্তাব ছিল যে 5% করলে আরো বেশি ভালো হবে। ইয়েস 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 ইয়েস, তার মানে কালকে যে আমরা পড়েছি ওগুলো কাজে লাগতেছে না। জি ভাইয়া। দেন তারপর হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। আচ্ছা, এর জন্য নিত্য প্রয়োজনীয় মানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে উপায়গুলো সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধি করতে হবে, প্রয়োজনীয় সরকারি উদ্যোগে আমদানি বাড়াতে হবে। তারপর হচ্ছে বাজারে কৃত্রিম সংকট ও মজুতদারি রোধে কঠোর নজরদারি চালাতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয়ে একটি কার্যকর মুদ্রানীতি গ্রহণ করতে হবে, যাতে অর্থস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এখানে তো আমরা আমদানির ক্ষেত্রে আরো দিতে পারি যে আমদানি খরচটা আমরা মানে আমদানির যে আমরা করটা দিই বা শুল্কটা দিই ওইটা আমরা কমায় নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তো ডেফিনেটলি ইয়েস।
আমদানির ক্ষেত্রে পাবে, প্রাধান্য পাবে। তারপর হচ্ছে অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আচ্ছা, দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অর্থ পাচার বন্ধে আইন প্রয়োগ এবং অবৈধ সম্পদ পুনরুদ্ধার করে রাষ্ট্রের অর্থনীতি ফিরিয়ে আনা প্রয়োজন। দেশে থাকা সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টায় কিন্তু আমার কাছে খুবই বেশি মানে আজে বাজে মনে হয়েছে যে এ পাচার বন্ধ, আইনে প্রয়োগ, অবৈধতা, অস্বচ্ছতা, এগুলা স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে খুব বেশি একটা কিছু মানে রিলিভেন্ট না, তাই না? এটার সঙ্গে হ্যাঁ, এটা কি রিলিভেন্ট হলো সুষ্ঠু এরকম? নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে একটি স্থিতিশীল অর্থনীতি স্থানান্তর করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এভাবে বাংলাদেশ তার চ্যালেঞ্জ। আচ্ছা, তো হচ্ছে এই যে এখানে আমরা উচিত উচিত দিব না, ঠিক আছে? কারণ এখন জি ভাইয়া, লক্ষ্য হ্যাঁ এরকম এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ লক্ষ্য উচিত কি না না উচিত এখন আসলে এটা লক্ষ্য। হ্যাঁ, আসলে সরকারের লক্ষ্য, এখন সরকারের উচিত হবে কিনা তারা ওটা করবে, ঠিক আছে? এটা আমাদের দায়িত্ব না বলা, আমরা তাদের মুরব্বী না, ঠিক আছে? হ্যাঁ, আমরা বলতে পারবো যে তাদের লক্ষ্যটা কি সেটা। হ্যাঁ, চ্যালেঞ্জ করণীয় বা একটু নিচের দিকে যান, প্রেক্ষাপটে এগুলা না পড়ি, এগুলো দরকার নেই। আচ্ছা আচ্ছা, চ্যালেঞ্জটা কি আছে এখানে? চ্যালেঞ্জ সমূহ, চ্যালেঞ্জগুলো একটু বলি। আচ্ছা, চ্যালেঞ্জ সমূহ নিচে আছে, তাই না? ওকে, বলো চ্যালেঞ্জগুলো। নির্বাচনী প্রক্রিয়ায় সুষ্ঠু ও স্বচ্ছ আয়োজন। ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। মানে হচ্ছে যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে, এটাই বলছে। অন্তর্বর্তীকালীন সরকারের তো ভাইয়া এটাই মানে মানে প্রধান লক্ষ্য, যে নির্বাচনের ব্যবস্থা করা। এটা আমাদের আগে ছিল, এটা আমাদের শুরুতে আমাদের আন্দোলনের সময় ছিল। এখন কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আরো অনেক কিছু আছে, এক্সটেন্ডে বলা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আচ্ছা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভারসাম্য। দেশে ব্যাপক লুটপাট, আচ্ছা যাই হোক, যা ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখা ফেলি যে কি অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভারসাম্য, এটা অন্তর্বর্তী সরকারের কি বড় ঝুঁকি, চ্যালেঞ্জ। হ্যাঁ, যে হাজার হাজার কোটি টাকা পাচার অর্থনৈতিকভাবে দেশকে দুর্বল করে দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে। বিনিয়োগকারী ব্যবসায়ীরা উদ্বিগ্ন, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিকভাবে দেশ ভঙ্গুর। ৩ নাম্বারটা হচ্ছে বিনিয়োগকারী ব্যবসায়ীরা উদ্বিগ্ন, যার ফলে বিনিয়োগ কমে যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে কি বলতেছি যে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভারসাম্য, ঠিক আছে? তারপর কি মানে এই যে চ্যালেঞ্জ এবং ভারসাম্য কি কি আছে, যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। হ্যাঁ, ব্যবসায়ীরা উদ্বিগ্ন বিভিন্ন ইনভেস্ট করতে। আমরা ক্যাটাগরিতে পড়তেছি, খুব বেশি যে পড়তে হবে তা না। তারপর কি বলছে, তার আগে এই যে অপরাধ বৃদ্ধি হচ্ছে, নিরাপত্তাহীনতা, জনগণের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে, এই কারণে অর্থনৈতিক সমস্যা হবে। তাহলে আমরা এই কয়েকটা লাইন পড়লে কিন্তু আমাদের হ্যাঁ অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভারসাম্য মানে এই জিনিসগুলো আমাদের হয়ে যাচ্ছে। তারপরে দেখো দুর্নীতি। দুর্নীতি, দেশে দুর্নীতি অলিখিত আইনে পরিণত হয়েছিল কি এখনো তো ভাইয়া হয়েছে? হ্যাঁ, না এটা বলা যাবে না, এই যে এখন আছে এই কথা বলাই যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আছে, হ্যাঁ আছে, সেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কি এলিমিনেট বা রিমুভ টু মেক ইট স্টেবল, টু ওভারকাম করার চেষ্টা করতেছে, এটা সত্য কথা। হ্যাঁ, বৈষম্যহীন সামাজিক ব্যবস্থা, সুবিচার প্রতিষ্ঠা, সমাজে সমতা নিয়ে আসা, বলছে যে সমাজের সুযোগ সুবিধার সুষম বন্টন এবং আকাশছোঁয়া বৈষম্য দূরীকরণ। তাহলে আমরা কি করব, আমরা যখন পড়বো, পড়ার সময় কিন্তু এই যে চ্যালেঞ্জ কি কি আছে আমাদের কিন্তু মনে থাকবে না, কিন্তু আমার অনেক কিছু মনে থাকবে। তো এই জন্য আমরা কি করবো, যে অর্থনৈতিক চ্যালেঞ্জের ভারসাম্য, এটা একটা তাই না? তারপরে কি বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির ও নিরাপত্তা, এটা একটা। কোনটা পড়তেছেন একটু বলতেন যদি।
আমাদের পিডিএফটা দেওয়া আছে, পিডিএফ এর 11 নম্বর পৃষ্ঠায় আমরা আছি। পেট্রো বাংলা। ইয়েস ইয়েস ইয়েস। তারপরে পড়ো। তার মানে আমরা এই 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 পয়েন্টগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? পয়েন্টগুলো মনে রাখবো, পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বলবো যে দুর্নীতি একটা বাংলাদেশে কি অলিখিত নিয়মে পরিণত হয়েছে, ঠিক আছে, আইনে পরিণত হয়েছে। দেশের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি এখন, হ্যাঁ, কি বলতে পারি, সাহিত্যিক ভাষা খুব সুন্দর বলতে পারি না, তো কি কি আছে, অলিখিত আইনে পরিণত হয়েছে, যা এখন যা রিমুভ করা বা যা কি বলবো আমরা, সংস্কার করা, হ্যাঁ, একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে পড়ো। চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, হ্যাঁ। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি প্রধান কাজ হলো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় এনাফ, এইটুকুই, এনাফ, ঠিক আছে, এইটুকু মাথায় থাকলেই হবে। এই স্বচ্ছতা, হ্যাঁ, নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, এগুলা কিন্তু সব জায়গায় আমরা দিব। এগুলা হলো আলু, ঠিক আছে, সব তরকারিতে আমরা দিতে পারবো, ঠিক আছে। অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থাকে সংস্কার করে প্রকৃত ব্যবসায়ীদের সুবিধাজনক পরিবেশ তৈরি করতে হবে ব্যবসায়ীদের জন্য, মানে বিনিয়োগের ব্যবস্থা করে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংকিং খাতে যে বললাম যে প্রণোদনা বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে আর্থিক সংকট মোকাবেলা করতে হবে। দেখছো যে এসএমই, এই যে এসএমই মানে কি বলতো? যে স্মল কি জানি, এসএম স্কুল মাইক্রো নাকি? স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়রশিপ মনে হয়। আচ্ছা, আমরা এটা ফুল ফর্মটা দেখি। এসএম ফুল ফর্ম স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ, ঠিক আছে, স্মল এন্ড মিডল এন্টারপ্রাইজ আমরা লিখে রাখি, হ্যাঁ, এটা আমাদের মনে রাখা দরকার। এসএমই স্মল এন্ড মিডল, মিডিয়াম না, সরি, মিডিয়াম, এমইডিআই, মিডিয়াম, এসআইজেডি সাইজড এন্টারপ্রাইজ। এটা আমাদের এই সেশনটা আমাদের কাছে অনেক কাছে মিনিংলেস মনে হবে, বাস্তবিক অর্থে যারা প্রিলি পাস করবে না ওটার জন্য এটা মিনিংলেসই, কিন্তু যারা আসলে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতেছে, মানে ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস না, তাদের রিটেন দিতে হচ্ছে না, তাদের জন্য না, অবশ্যই এটা সত্য না। এই 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 সেশনটা এত গুরুত্বপূর্ণ যে মানে চাকরি পেতে অনেক বেশি সহায়তা করে। তো আমরা এখানে এই সেশনটাকে এত গুরুত্ব, মানে আমরা এত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি বা আমার কাছে যারা লাগাচ্ছি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যে মাত্র 1 ঘন্টা করে পড়ে যদি আমাদের রিটেনের একটা বেসমেন্ট হয়ে যায়, তাহলে তো এটার মাধ্যমে আমরা চাকরি তো আমাদের সৃষ্টিকর্তা দিবে, রহমতের মাধ্যমে হবে, কিন্তু আমাদের চেষ্টাটা হয়ে আমাদের হবে আর কি। এই, হ্যাঁ, দেন স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ উৎসাহিত করতে হবে, হ্যাঁ, বলো। ওদের দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে হবে, তা না হলে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। পুলিশ বিভাগে প্রকৃতপক্ষে বাংলাদেশ পুলিশের দর্শনে করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ প্রদান, দক্ষতা বৃদ্ধি, এই লাইনটা মনে হয় ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ প্রদান, দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কি যে নৈতিকতার চর্চা করতে হবে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার সহ শিক্ষার মান উন্নয়ন এবং ব্যাপকতা প্রসার ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়নের মধ্যে আমরা এগুলা, এই যে তোমরা নিজেরা যখন পড়বা এগুলা, এই যে বস্তা পচার জিনিসগুলো পড়বা না, ঠিক আছে, হ্যাঁ, এখানে সিলেক্ট করবা, কারণ এত পড়ে কখনোই শেষ করতে পারবে না। শিক্ষা মানবসম্পদ উন্নয়ন, ঠিক আছে, তুমি বলে দিতে পারবা যে দেখো শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের জন্য সরকারকে, হ্যাঁ, কি করতে হবে, শর্ট টার্ম, হ্যাঁ,
শর্ট মিডিয়াম এবং লং টার্ম পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। তো এখন অন্তর্বর্তী সরকারের যে কতদিন থাকবে তার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম এই পদক্ষেপে নেবে আর কি। এইগুলো তো কমন জিনিস, সবসময় শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম, শর্ট মিড লং টার্ম কি নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। তারপর বলো। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সৎ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক প্রশাসন গঠন করে জনগণের আস্থার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ। আচ্ছা, এছাড়া জনগণের মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করে দরকার নাই এগুলো, এগুলো কোনো দরকার বলো? এগুলো তুমি নিজের মতো করে বলতে পারো। লাস্টের লাইনটা সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে স্বাধীন কমিশন গঠন করা যেতে পারে, এটা মনে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর হচ্ছে নির্বাচনী সংস্কার। এটা না পড়ি, বহুত পড়লাম। নির্বাচনী সংস্কার জাস্ট এটা মনে রাখলে। তারপরে প্রাতিষ্ঠানিক সংস্কার। সংস্কার। তাহলে দেখো আমাদের আজকে একটা ফোকাস শেষ, মানে অন্তর্বর্তী সরকারের কি কি পদক্ষেপ আছে এটা কিন্তু আমরা অলমোস্ট জেনে ফেললাম। এটা গুরুত্বপূর্ণ আমাদের টপিক শেষ। এখানে কি আরো কিছু আছে কিনা দেখি। কম সময়ে অনেক কিছু ইনফরমেশন